মামলার ফাঁদে ৩০,০০০ কোটি টাকার রাজস্ব আদায়, দ্রুত নিষ্পত্তিতে ৩টি বিশেষ বেঞ্চ আরও তৎপরতার তাগিদ। শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে আসছে শিগগিরই সংস্কার, একবারে আমূল পরিবর্তন গ্রহণযোগ্য নয় জানালেন শিক্ষামন্ত্রী। বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয় শত্রু বললেন কাদের, আন্দোলনে বিদেশ নির্ভরতা কমাতে চান যুগপথের নেতারা। প্রশ্ন ফাঁস চক্রের মাহবুবা নাসরিন রূপা এবার চেয়ারম্যান প্রার্থী, প্রভাব বিস্তারের অভিযোগ, ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। এবং শেষের পথে দেশের মেগা প্রকল্পগুলো, অর্থনীতির গতি বাড়বে, ব্যয় ব্যবস্থাপনায় সতর্কতার পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। মামলার ফাঁদে আটকে আছে ৩০,০০০ কোটি টাকার রাজস্ব আদায়। এসব মামলার দ্রুত নিষ্পত্তি করতে ৩টি বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি, জানিয়ে অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন বলেন, রাজস্ব সংক্রান্ত মামলা শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, ৫ ধাপে এনপিআর এর মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আরও তৎপরতা প্রয়োজন। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার মূল ব্যয় আসে রাজস্ব আদায় থেকে। তবে প্রতি বছর রাজস্ব আদায় কর্তৃপক্ষের সঙ্গে কোম্পানির বিরোধে মোটা অঙ্কের টাকা আটকে পড়ে মামলার ফাঁদে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে প্রায় ১৪,০০০ মামলায় রাজস্ব আদায় আটকে আছে ৩০,০০০ কোটি টাকারও বেশি। এই হিসেব ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। ২০২৩ সালে উচ্চ আদালতে কাস্টমসের মাত্র ১৩টি মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে নতুন দায়ের করা হয়েছে ১,১৪৭টি মামলা। কাস্টমসের মোট বিচারাধীন মামলা ৭,০৭২টি। এছাড়া ২০২৩ সালে আয়করের মাত্র ১৩২টি মামলার নিষ্পত্তি হয় হাইকোর্টে। বিপরীতে এই বছর মামলা হয়েছে ৪৯০টি। আয়করের মামলা বিচারাধীন আছে ৮,১১৫টি। ২০২৩ সালে ভ্যাট সংক্রান্ত মামলায় সরকারের ৩০,০০০ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় আটকে আছে। রাজস্ব কর্তৃপক্ষের সাথে কোম্পানির বিরোধের মামলাগুলো প্রায় ৫ ধাপে শেষ হয়। এর মধ্যে উল্লেখ্য যে রাজস্ব সংক্রান্ত জটিলতায় ট্যাক্সের উপকমিশনার নোটিশ করেন। এই নোটিশ কর আপিল আদালতে যায়। এর পরের ধাপ কর আপিল ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্ট, সবশেষে আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, এই সব মামলা শেষ করতে আরও তৎপরতা প্রয়োজন। সিটি সেলে অনেক, প্রায় ২৫০ কোটির মতো বাকি আছে, ২৫০ কোটি প্লাস। বাংলা লায়নের কাছেও ১৫০ কোটি প্লাস। বাংলাদেশে যে এয়ারলাইন্স কোম্পানিগুলির নামে প্রায় ২২টা এয়ারলাইন্স কোম্পানি, তাদের একটা ভেট চাওয়া হয়েছিল, এইটাও প্রায় ২৫০ কোটি টাকার ক্লেম ছিল আমার যতদূর মনে পড়ে। আমি মনে করি যে রেভিনিউ সেক্টরে যে 3টা কোর্ট আছে, তারা যদি একটু তড়িৎ শোনেন এবং অ্যাটর্নি অফিস এবং কাস্টমস অফিস থেকে যদি তারা এটা তৎপর হয়, তাহলে এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি আয়করের মামলাগুলোর জন্য উচ্চ আদালতে 3টি বিশেষ বেঞ্চ করেছেন। এসব মামলার দ্রুত নিষ্পত্তিতে সর্বোচ্চ চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ। পুরনো মামলাগুলো শুনানির জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয় কয়েকদিন পূর্বেই একটা স্পেশাল বেঞ্চ করে দিয়েছেন। তারা শুধু এনবিআর এর মামলায় শুনছে, আরও 2টা কোর্ট আছে, তারাও শুনছে। অর্থাৎ এখন 3টা কোর্ট এনবিআর এর মামলাগুলো শুনছে এবং অন্যরা প্রতিটা কোর্টই দ্রুততার সাথে শুনানি করছেন। আমরা সরকার পক্ষের আইনজীবীরা এই মামলাগুলো শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে এই মামলাগুলো অচিরেই, মানে যে পুরনো মামলা বা বড় মামলা যেগুলো আছে সেগুলো শেষ করে দেবো আমরা। রাজস্ব আইনের মামলাগুলো প্রায় একই ধরনের জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এসব পদক্ষেপে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ফের পরিবর্তন আসছে শিক্ষা কারিকুলামে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এবছরের শুরুতে চালু হওয়া নতুন কারিকুলামে অসঙ্গতিগুলো শিগগিরই দূর করা হবে। প্রচলিত শিক্ষা কারিকুলামে হঠাৎ আমূল পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা পদ্ধতির বাস্তবায়নে সরকার ও অভিভাবক দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। এবছর প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালু করে সরকার, যেখানে আনন্দ নির্ভর শিক্ষা, অভিজ্ঞতা ও মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসা এবং কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে। শিক্ষা কারিকুলামের এই পরিবর্তনে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু অভিভাবক নতুন শিক্ষা কারিকুলামকে স্বাগত জানালেও সমালোচনা করেন বেশিরভাগই। প্রতিবাদের আন্দোলনেও নামেন কেউ কেউ।
শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন কোনো রকম যাচাই বাছাই এবং পাইলটিং ছাড়াই শিক্ষা ব্যবস্থায় হঠাৎ আমূল পরিবর্তনে অভিভাবক ও সরকার দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি যে যারা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছেন তারা মনে করছেন যে তারা একেবারে আন্তর্জাতিক পর্যায়ের কোনো একটি দর্শন নিয়ে শিক্ষাক্রম বাস্তবায়ন করছেন। আর যারা এটার স্টেক হোল্ডার্স, বিশেষ করে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, তাদের মধ্যে এক ধরনের চরম অসন্তুষ্ট শুরু থেকেই আছে। এবং আমি মনে করি যে এই দুই গ্রুপের যে মতপার্থক্যের যে বিষয়টি, সেটি আরও আসলে মিনিমাইজ করে নিয়ে আসা অত্যন্ত জরুরি। তবে দেশ টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জানান, হঠাৎ করেই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন অভিভাবক ও শিক্ষার্থী কারোর জন্যই সুখকর নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে ভারসাম্য রেখে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হবে। মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে ইতিমধ্যে একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। এখানে রাতারাতি যেই প্রক্রিয়া, আমাদের যেটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা একেবারেই সেটা চলে যাবে এটা প্রত্যাশা করাটা কঠিন, এবং সেটা প্রত্যাশা করাটা সঠিক নয়। ব্যাপক পরিবর্তনের সাথে অভিভাবক, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী সবাই খাপ খাওয়ানো সময় লাগে। ব্যাপক পরিবর্তন হচ্ছে। মন্ত্রী জানান, কারিকুলামের অসঙ্গতিগুলো দূর করতে বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সুপারিশের আলোকে শীঘ্রই সংস্কার আনা হবে। আমরা বিশেষজ্ঞগণ ইতিমধ্যে মতামত দিয়েছেন। আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, সেখানে আমরা মতামত নিয়েছি। যে বিষয়ের উপরে আমাদের পরীক্ষা নেওয়া হয় সেগুলো হয়তো বা কমিয়ে আনা যেতে পারে, এবং পদ্ধতিগতভাবে যে পুরোটাই যে শুধুমাত্র লিখিত পদ্ধতি থাকবে তা নয়, কিছুটা সেটা অবলোকন করা, সেটা তারা কিভাবে পারফর্ম করছে সেটাও, সেই পদ্ধতিটাও থাকবে। আবার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত পরীক্ষার বিধানও থাকবে। ট্রেনিংটা অনগোয়িং প্রসেস, আমাদের ট্রেনিং চলছে। ট্রেনিং সবসময় ভবিষ্যতেও প্রয়োজন হবে, তো ট্রেনিংটা একটা চলমান প্রক্রিয়া। কোনো পর্যায়ে একটানা 3 ঘন্টা বেশি পরীক্ষার সুযোগ নেই বলে জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ নয়, শত্রু। তিনি দাবি করেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। শনিবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সামনে ইস্যু না থাকায় এখন গণ অভ্যুত্থান লিফলেটে এসে ঠেকেছে। আরো জানাচ্ছেন আলনোমান। সমসাময়িক ইস্যু নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি কথা বলেন বিএনপির আন্দোলন ও তাদের বিদেশ নির্ভরতা নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইস্যু না থাকায় বিএনপির গণ আন্দোলন এখন লিফলেটে নেমেছে। তাদের সামনে এখন কোনো ইস্যু, এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতেও। ওবায়দুল কাদেরের দাবি, বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, শত্রু। তিনি বলেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে দাবি করে তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধি অর্থনৈতিক বিষয়, এতে দেশে কোনো প্রভাব পড়বে না। ডলারের মূল্য বৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নেই। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আলনোমান, দেশ টিভি, ঢাকা। কোনো পরাশক্তির দিকে তাকিয়ে থেকে নয়, বরং দেশে একটি কার্যকরী গণ আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপির সঙ্গে থাকা যুগপথের সমমনার রাজনৈতিক দলগুলো। আর বিএনপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দাবি, ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা সুযোগ সুবিধা দিয়ে বিদেশি শক্তিগুলোকে নিজেদের পক্ষে ধরে রাখলে ও জনসমর্থনের ভিত্তিতে একটি গণ আন্দোলন গড়ে তুলতে পারলে পরাশক্তিগুলোরও সমর্থন পাবে বিএনপি। বিস্তারিত সাইফুর রিপোর্টের প্রতিবেদনে। একদিকে নিজেদের নিরাপত্তার ইস্যু নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভারতের পরোক্ষ সমর্থন,
অন্যদিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ। এমন একটি প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয় গেল 7 জানুয়ারির নির্বাচন। নির্বাচন পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের তৎপরতায় বিএনপি নেতৃত্বাধীন চলমান এক দফা আন্দোলনের পালে কিছুটা বাতাস পেলেও নির্বাচন পরবর্তী সময়ে তা অনেকটাই থিতু হয়ে আসে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থতার জন্য যুগপৎ আন্দোলনের নেতাদের বিদেশ নির্ভরতা নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে চলমান আন্দোলনে বিদেশিদের সমর্থন শক্তি যোগালেও আগে দেশের অভ্যন্তরে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি, এমনটি মনে করেন যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মানুষ কিন্তু আওয়ামী লীগের কাছে যাচ্ছে না, আমাদের কাছে আসে। সেই জন্য আমরা বলছি যে এই গণ আন্দোলনটা গড়ে তোলবার এখনো সুযোগ আছে। সেটা যদি গড়ে তুলতে পারি তাহলে আন্তর্জাতিক এই শক্তির ব্যালেন্স চেঞ্জ হতে বাধ্য। একটা আন্দোলনে যদি পরিবর্তন হয়, এই যে দেখেন মালদ্বীপে মইজু, ভারত সব তাদের কথা মতো চলতে হচ্ছে না এখন। তা আমরাও যদি দাঁড়িয়ে যেতে পারি, ওয়াই উই কেয়ার ফর ইভেন আমেরিকা, মানে আমি বলছি ইন্ডিয়াকেও কেয়ার করার দরকার নেই, আমার চীনকেও কেয়ার দরকার নেই। আমি আমার দেশের ব্যাপারেই কেয়ার করছি। তারপরে তোমাদের সাথে যাদের যাদের মিশবে তাদের সাথে আমার সম্পর্ক হবে। এরকম জায়গায় আমি ইজিলি থাকতে পারি, নির্ভর করছে আমি দেশের আন্দোলনটা গড়ে তুলতে পারছি কিনা। বিএনপির এই ভাইস চেয়ারম্যানও মনে করেন পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে একটি দেশের যে কোনো ধরনের সরকারের সাথে সম্পর্ক বজায় রাখলেও তাদের সমর্থন আদায়ে আগে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি। এখন বিএনপি দল গুছিয়ে আরও বৃহৎ জনগোষ্ঠীকে যদি আন্দোলনে সম্পৃক্ত করতে পারে, কূটনীতির কোনো সমস্যা হবে না। বিএনপি নিশ্চয়ই বিদেশি শক্তিসমূহের সমর্থনও পাবে। তবে বিএনপিকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তিতে, জনগণের শক্তিতে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে হবে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে যাচ্ছে। যে এই মুহূর্তে জনগণ সোচ্চার হবে, রাজপথে নেমে আসবে, তখন তাদেরকে দেখা যাবে যে এই আন্দোলনকারী শক্তিকেই তারা সমর্থন দেবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি এখনো একমাত্র ভরসা বলেও মনে করেন এই নেতা। বিএনপি এই মুহূর্তে জনগণের একমাত্র ভরসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অসম চুক্তি সহ স্থল বন্দর, সমুদ্র বন্দর ও সড়ক যোগাযোগ সহ ভারতকে নানা সুযোগ সুবিধা দেওয়ার পরও দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলজিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দেশের আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতকে বাধা হয়ে না দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে মগবাজার এলজিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অলি। বলেন, গেল 15 বছরে সুপরিকল্পিতভাবে দেশের আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে সরকার। অন্যায়ভাবে আইনের প্রয়োগের মধ্য দিয়ে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা সাজানো মামলায় সাজা দেয়া হচ্ছে। কিছু তথাকথিত বুদ্ধিজীবী দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বলেন, দেশের সামাজিক সাংস্কৃতিক অবক্ষয় শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, একটা জান্না নিয়ে দাঁড়িয়ে যাব, পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, তারপরে সরকারের সাথে দালালি করব, এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবা নাসরিন রূপা এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। এর মধ্যেই তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেই সঙ্গে ভোটারদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কে এই রূপা, কি বা বলছেন সাধারণ মানুষ? বিস্তারিত জানুন বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা 2022 সালের 21 জানুয়ারি প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে ঘটনা রাতারাতি রূপাকে পরিচিত পাওয়ায় দেশব্যাপী।
সেই কাণ্ডে আলোচনার তুঙ্গে থাকা রূপা বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারের পর বরখাস্ত হয়েছিলেন ভাইস চেয়ারম্যানের পদ থেকেও। পরে পদ পদবি ফিরে পেলেও প্রশ্ন উঠেছিল, কে এই রূপা? সমালোচিত মাহবুবা নাসরিন এবার নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দুপচাচিয়া উপজেলা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে। যদিও তাকে ঘিরে ভোটারদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভালো লাগে না, আমাদের দুটা ছেলে আছে, দুটোর ভিতর যেটা হবে। আমাদের দৃষ্টি সাধারণ পাবলিক জনগণ আমার দৃষ্টি ভালো না। ভোটের তো প্রার্থী সব একটাই, যাকে দেওয়া হোক ওই এক ইয়াতে ভোট যাবে। যেহেতু আওয়ামী লীগ সরকার, তাতে আমার তো মনে হয় খুব প্রত্যাশা করি যে এলাকা উন্নয়ন, এলাকার উন্নয়ন হবে। ভোটের মাঠে চালাচ্ছেন জোর প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী এই নারী প্রার্থী। যদিও নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আমার খুবই আত্মবিশ্বাস কাজ করছে যে আমি যেহেতু মানুষের জন্য করেছি, সেহেতু হচ্ছে যে মানুষ আমাকে ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবে। হুমকি দিচ্ছেন একজন মহিলা প্রার্থী আছেন, যিনি সর্বোচ্চ ভোট এই উপজেলা মিলে 3000-এর বেশি ভোট পাবেন না। বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এবং রাষ্ট্রীয় দায়িত্বরত অনেক বড় মানুষদের নাম ব্যবহার করে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অবশ্য প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সুষ্ঠু নির্বাচনের গ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে, যে অবৈধভাবে প্রভাব বিস্তার করবে, তার বিরুদ্ধে আমরা প্রশাসন, সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই তাকে প্রতিহত আমরা করব। আগামী 21 মে দুপচাচিয়া সহ বগুড়ার কাহালু ও আদমদিঘিতে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় দফার ভোট গ্রহণ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনে সমর্থন দেয়া না দেয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রফেসর ডাক্তার আবু জাফর চৌধুরী ওরফে বীরু সহ তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়েছে এক চেয়ারম্যান প্রার্থী। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উঠে সমালোচনার ঝড়। এই ঘটনায় অভিযুক্ত আনারসের প্রার্থী আবুল ওমরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচনের পরে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা আওয়ামী লীগ। বিল্লাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনী প্রচারণাকালে এভাবেই প্রকাশ্যে হুমকি দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর। 21 তারিখ খেলা হবে তার সাথে, সারা সোনারগাঁও কি হবে জানি না, ভোট না কেন আমার খেলা হবে। ভোটে বিজয়ী হলে 2 মাসের মধ্যে চৌধুরী বংশ উচ্ছেদ করতে না পারলে চেয়ারম্যান পদ ছেড়ে দেবে বলেও জানান এই আনারস প্রতীকের প্রার্থী। যদি এই চৌধুরী বংশের আত্মপ্রকাশের বংশ আমি উচ্ছেদ না করতে পারবো, উচ্ছেদ করা লাগবে, আমি রিজাইন দিব ক্ষমতা থেকে। গেল মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নে একটি নির্বাচনী উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার আবু জাফর চৌধুরী ওরফে বীরু সহ তার পরিবারকে হুমকি প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর। তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে। আমি তো আপনার বাড়ির সামনে বক্তব্য দিচ্ছি, আপনাকে উল্টাপাল্টা কথা বলছি। যদি তোমার মা দুধ ঠিক করে পান করে থাকো, তুমি আমার বাড়ির সামনে আমাকে মিটিং করে দেখাতো, তাকে তো ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই চেয়ারম্যান প্রার্থীর শাস্তি দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আগামী 21 তারিখে মাহফুজুর রহমান খেলার মাঠে ঘোড়া প্রতীকে বিজয়ী করে আমরা প্রমাণ করে দিব সোনারগাঁয়ের মাটিতে কোনো সন্ত্রাসের স্থান নেই। অভিযোগ পেয়ে এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান প্রার্থীর এমন অশ্লীল আচরণে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগের নেতারাও। সমস্ত লোকের গ্রেফতারের দাবি জানায় নির্বাচনের পূর্বে। আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে সমস্ত অসভ্য লোককে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া উচিত। আমাদের দলের পক্ষ থেকে কি করণীয় সেটা আমরা পরবর্তীকালে আমরা বসে ইলেকশন ওভার হলে আমরা অবশ্যই সে ব্যাপারে যদি একেবারে কেউ সীমার বাইরে কথা বলে থাকে অবশ্যই আমরা সেই বিষয়টা দেখব। বাবুল ওমরকে সমর্থন না দেওয়ায় প্রকাশ্যে আবু জাফর চৌধুরীকে এমন হুমকি দেওয়া হয় বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। জুনেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ, রাজস্ব বাড়বে 3 গুণ, মাইল ফলক বলছে কর্তৃপক্ষ।
শেষ হওয়ার পথে দেশের মেগা প্রকল্পগুলো। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে গেল মাস পর্যন্ত এইসব প্রকল্পের কাজ এগিয়েছে 89%। এরই মধ্যে উদ্বোধনও করা হয়েছে কয়েকটি। দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য রয়েছে টার্গেট। গুরুত্ব থাকছে আসছে বছরের বাজেটেও। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির জন্য ইতিবাচক এসব প্রকল্প, তবে সতর্ক থাকতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। প্রমত্তা পদ্মার বুকে মাথা তুলে গৌরবের জানান দিচ্ছে পদ্মা বহুমুখী সেতু, যার সড়ক পথে রাজধানীকে সংযুক্ত করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মংলা বন্দরকে, যার প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য কমবে 1%, বাড়বে জিডিপির প্রবৃদ্ধিও। পদ্মা সেতুর মতো এগিয়েছে দেশের আরও 8 মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পায়রা গভীর সমুদ্র বন্দর। আইএমইডির প্রতিবেদন বলছে একেবারে শেষ প্রান্তে এসব প্রকল্পের কাজ, যার উদ্বোধনও করা হয়েছে কয়েকটা। বাকিগুলো শেষ হবে শিগগিরই। যখন পরিকল্পনা করা হয় তখন যে সময়টা নির্ধারণ করা হয় বা যতটা অর্থ লাগবে বলে প্রাক্কলন করা হয়, পরবর্তীতে দেখা যায় সেটা ঠিক থাকে না। বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রকল্পের সময়টা বাড়িয়ে দেওয়া হয় কিছু, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ বেড়ে যায়। প্রতিবেদনের সর্বশেষ তথ্য বলছে 8 মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় 3,08,681 কোটি 5 লাখ টাকা। গেল এপ্রিল পর্যন্ত যাতে ব্যয় হয়েছে 2,23,980 কোটি টাকা। শতাংশের হিসাবে 88.91%। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির গতি বাড়াবে এসব প্রকল্প, তবে সতর্ক হতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। 15-16 বা 13-14 সালে যে প্রকল্পগুলো শুরু হয়েছিল মেগা প্রকল্প, তো সেগুলোর টাইমলাইন হয়তো দেখা যাবে যে 2025-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো ওর মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যেন প্রকল্প বাস্তবায়নটা শেষ হয়। তার কারণ যত আমরা এই দীর্ঘায়িত করব ততই কিন্তু সে অনেক খরচ বেড়ে যাবে। এখনো যেগুলো আছে চলমান সেগুলোকে দ্রুত আপনার সম্পন্ন করাটা একটা বড় হতে পারে, আমাদের একটা আপনার লক্ষ্যমাত্রা আমাদের থাকতে পারে, এবং আগামী সময় আমরা আরও হয়তো মেগা প্রজেক্ট নিব, সেগুলো যাতে আমরা দ্রুত সময় শেষ করতে পারি সেটা নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু বেনিফিটগুলো আপনি অনেক বেশি পাবেন। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে তাগিদ দেওয়া হয়েছে দ্রুততম এসব প্রকল্প শেষ করার, যার গুরুত্ব থাকছে আগামী বছরের বাজেটেও। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারী খেলোয়াড়দের যৌন হয়রানি করার অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার এক নারী সহযোগীকে আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিভাবক হিসেবে নারী খেলোয়াড়দের দায়িত্ব পালন না করে যৌন হয়রানি করত নিউটন। র্যাব জানায়, খেলোয়াড়দের পোশাক পরিবর্তনের রুমে প্রবেশ করে তাদের ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখত নিউটন। পরবর্তীতে ধারণকৃত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাদের একাধিকবার ধর্ষণ করত নিউটন। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করেন রফিকুল ইসলাম। দরিদ্রতা, অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত। বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। খাদ্যাভ্যাসে পরিবর্তন ও কায়িক পরিশ্রম না করা উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। এতে বাড়ছে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ 54% জন্য দায়ী উচ্চ রক্তচাপ। এই অবস্থায় নিয়মিত সঠিক উপায়ে উচ্চ রক্তচাপ মেপে নিয়ন্ত্রণ করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে উঠে আসে এমন তথ্য। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টার। দেশে প্রতিদিনই বাড়ছে উচ্চ রক্তচাপের রোগী। কায়িক পরিশ্রম না করা, অতিরিক্ত লবণ খাওয়া, চর্বিযুক্ত খাবার সহ বিভিন্ন কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে।
উচ্চ রক্তচাপকে হৃদরোগ, স্ট্রোকের বড় কারণ বলে মনে করা হয়। একবার এসব রোগে আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী বোঝা তৈরি হয় পরিবারের জন্য। উচ্চ রক্তচাপের ঝুঁকি ও করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ। এ সময় রোগের প্রতিকার তুলে ধরেন বক্তারা। শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন এনে এবং রেগুলার যদি মেডিসিন খাওয়া যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। সুস্থতার জন্য অনেক কিছু দরকার, আমাদের সিনসিয়ারিটি দরকার, আমাদের খাদ্যদ্রব্য গ্রহণে নিয়ন্ত্রণ দরকার। প্রেশার ভালোভাবে সঠিকভাবে মাপার এই কাজটা আসলে করতে হয় রোগীদের যারা স্বজন তাদের। নিয়মিত সঠিক পদ্ধতিতে উচ্চ রক্তচাপ মাপার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যদি লবণকে আমরা না বলতে পারি, ধূমপানকে না বলতে পারি, তামাক জাতীয়কে না বলতে পারি, খাদ্যের যে অভ্যাসগুলো সেটিও বিশেষ করে চর্বিযুক্ত খাদ্যকে পরিহার করতে পারি, শাকসবজি বেশি খেতে পারি, তাহলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রাজধানীর বাইরের মানুষকেও উচ্চ রক্তচাপের বিষয়ে সচেতন করতে হবে। এটা নন কমিউনিকেবল ডিজিজ, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, ইটস এ গ্লোবাল প্রবলেম। সারা পৃথিবীতে এখন এনসিডি ইজ এ প্রবলেম। ডেথ ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে এই ব্লাড প্রেশার, এই ডায়াবেটিস এবং ক্যান্সার, এই জাতীয় ওষুধ যেগুলো কোনো জীবাণুবাহিত নয়। সেই দিকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে মানুষজনকে, যে কি করলে একটা মানুষ ব্লাড প্রেশার থেকে মুক্ত থাকতে পারে। একবার উচ্চ রক্তচাপ শনাক্ত হলে সারা বছর ওষুধ খেতে হয়। এ অবস্থায় জরুরি এসব রোগের ওষুধের দাম না বাড়ানোর অনুরোধ করেন বক্তারা। আমরা একটা স্কিল ল্যাব করেছি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আগামী মাসেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। এরপর সড়ক পথে শুরু হবে পণ্য আনা নেওয়া কার্যক্রম। বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলছে কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, জানাচ্ছে দেবাশ্রী বড়ুয়া। 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের বেশ কয়েকটি প্রকল্পের সাথে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4.5 কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে চায়নার 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউস ও টার্মিনাল ভবন নির্মাণ কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90% শেষ। সবকিছু ঠিকঠাক থাকলেই জুনেই এই টার্মিনালের কাজ শেষ হবে। এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে। জুনের মধ্যে আমাদের কাজ অনেকাংশেই আমাদের সম্পন্ন হয়ে যাবে। জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে 2026 সালে বন্দরের নির্মাণাধীন 6 লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ হলে পুরোদমে শুরু হবে বন্দরের অপারেশন। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন 2024-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসবো। প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি জাহাজ খালাস কার্যক্রম শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ, বলছেন এই কর্মকর্তা। টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে, আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর বন্দরের মাধ্যমে কয়লা আমদানি করছে 40 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। সেরা দল নিয়ে বিশ্বকাপের বাংলাদেশ, ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সুযোগ নেই বলছেন পাপন। দুর্নীতির অভিযোগে 5 বছর ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 10 তলা ছাত্র নিবাস ভবন ও গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ। এতে চরম আবাসন সংকটে ভুগছেন শিক্ষার্থীরা, সেই সঙ্গে শিক্ষকরা পাচ্ছেন না গবেষণার সুযোগ। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন।
2015 সালের ডিসেম্বরে 51 কোটি টাকা ব্যয়ে 10তলা শেখ হাসিনা ছাত্রী হল এবং 27 কোটি টাকা ব্যয়ে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প দুটির প্রথম তলার ছাদের কাজের সময় নতুন উপাচার্য হিসেবে যোগ দেন নাজমুল হাসান কলিমুল্লাহ। নিয়োগ পেয়ে নতুন পরামর্শক নিয়োগ দিয়ে প্রকল্পের মূল নকশায় আনেন পরিবর্তন। পরে ঠিকাদারকে চুক্তির বাইরে অর্থ প্রদান সহ নানা অনিয়মে কাজ শেষের আগেই ফুরিয়ে যায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ। এরপর বাড়তি 89 কোটি 70 লাখ টাকা দেখিয়ে নতুন করে সংশোধিত প্রকল্প জমা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অনিয়মের অভিযোগ তদন্ত নেমে সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই 2019 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রায় 5 বছরেও কাজ চালু না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে প্রায় 850 কোটি টাকার প্রকল্প জমা দিলেও তা বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। তো মূল জটিলতা শুরু হয়, এই কারণেই কাজ বন্ধ হয়ে যায়। এখন পরবর্তীতে এই অতিরিক্ত এরিয়ার ভবনটি শেষ করতে কি পরিমাণ টাকা লাগবে এই ধরনের একটা প্রস্তাবনা আমাদের কাছে চাওয়া হয়, আমরা পাঠিয়েছি। এখন এটি অনুমোদন প্রক্রিয়ার মধ্যেই আছে। এদিকে আবাসন সংকটে নিরাপত্তাহীনতার মধ্যেই ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসা ও হোস্টেলে থাকতে হচ্ছে ছাত্রীদের। আমাদের যারা এই যে আমরা বাইরে সর্দারপাড়া বিভিন্ন জায়গায় থেকে, আমাদের তো নিরাপত্তারও একটা সমস্যা যে আমরা বাইরে থাকছি। একটা ছোট বেডে 2 জনকে করে থাকতে হচ্ছে, 4 জনের রুমে 8 জন থাকতে হচ্ছে। মনে করেন যে মেস ভাড়া 1500 টাকা আর খাওয়া দাওয়া 1500 টাকা মিলে 3000 টাকা। হলে থাকলে সেই কষ্টটা কম হইতো। গবেষণা কেন্দ্র নির্মাণ না হয় মুখ থুবড়ে পড়েছে শিক্ষকদের গবেষণার কাজও। তাই অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তাদের। বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না কোনো ভেতরের কোনো গাফিলতির কারণে। তাদের বিরুদ্ধে তো ইউজিসি রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমি মনে করি তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। তবে এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যাশা বর্তমান উপাচার্যের। আমি অন্তত এইটুকু কনভিন্স করতে পেরেছি তাদেরকে যে এই 2টা বিল্ডিং যতটুকু হয়েছে এখন যদি এটা ওয়ার্কেবল করা না হয় তাহলে আস্তে আস্তে এটা তো ভেঙে নষ্ট হয়ে যাবে। তো ওনারা রাজি হয়েছেন। অনিয়ম দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের কাজ গেল কবছর ধরে বন্ধ রয়েছে। ব্যক্তি স্বার্থে সরকারি অর্থ আত্মসাৎ এবং অপচয় রোধ করে পরিকল্পিতভাবে উন্নয়ন করার আহ্বান সংশ্লিষ্টদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। কোরবানির পশুর চাহিদা মেটাতে প্রস্তুত নারায়ণগঞ্জের খামারিরা। দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের পশুর বাড়তি যত্নে ব্যস্ত তারা। জেলায় এবার 4500 খামারের প্রস্তুত রয়েছে 71234টি গরু, যার বাজার মূল্য 700 কোটি টাকা। বিল্লাল হোসেনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার বাকি আর মাত্র মাসখানেক। এই ঈদের অন্যতম আনুষ্ঠানিকতা কোরবানি, যেখানে কোরবানি হওয়া পশুর মধ্যে চাহিদা বেশি থাকে গরুর। তাই এসব পশু যোগানে নারায়ণগঞ্জে ব্যস্ততা এখন খামারিদের। 5টি উপজেলার প্রায় 4500 খামার থেকে গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব খামারে দেশীয় প্রজাতির গরুর পাশাপাশি অস্ট্রেলিয়ান, সিদ্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, ভুট্টি সহ নানা জাতের বিদেশি জাতের পশু মোটা তাজাকরণে চলছে শেষ মুহূর্তের যত্ন আত্মি। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার জেলায় 1,66,803টি গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 1234টি গরু। এসব গরুর সর্বনিম্ন মূল্য 90,000 থেকে সর্বোচ্চ 15 লাখ টাকা। গেলবারের তুলনায় এবার একটু সেলের পার্সেন্টেজ কম। গেলবারের সময় আমাদের প্রায় 40% বা 35% হয়ে গেছিল সেল, এখন সেখানে 20-25 এরকম। যেগুলো আমাদের কুষ্টিয়ার খামারে আছে ওইগুলো আমাদের ঈদের হয়তো 15 থেকে 20 দিন আগে চলে আসবে। আর আমাদের অলমোস্ট প্রায় 150 থেকে 180টা গরু হবে ঈদে। কোরবানি ঘিরে এবার আগেভাগে মানসম্মত গরু কিনতে প্রতিদিনই নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে ভিড় করছেন ক্রেতারা। দরে দামে মিলে গেলেই কিনে নিচ্ছেন পছন্দের পশু। এখানকার গরুগুলো সবসময় আনকমন হয়, এক্সক্লুসিভ হয়, অনেক ভালো লাগে আর কি দেখতে। তো গরু যা দেখছি ভালোই লাগছে, আর গরু মনে করেন আগের থেকে অনেক বাড়ছে। হ্যাঁ, গরুর দাম তো অনেক বেশি। গরুর ধরেন এইতে টনে উড়াইয়া দেখে যে কত টন আছে, এরপর ধরেন পরবর্তীতে দাম করে যে রিটেল করা হয়। খামারগুলোতে পশুর স্বাস্থ্য সেবায় পর্যাপ্ত সহায়তা দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। যে সমস্ত গরু ছাগল বিক্রি হচ্ছে সেগুলি মানসম্মত, কারণ আমরা প্রতিটি খামারিকে তাদেরকে উঠান বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলাম এবং উঠান বৈঠকে তারা স্টেরয়েড, গ্রোথ হরমোন, কেমিক্যাল বা অন্যান্য ক্ষতিকারক কোনো ওষুধ যাতে তারা ব্যবহার না করে সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবছর জেলায় প্রায় 700 কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ একদিনে প্রাণ গেছে আরও ৮৩ ফিলিস্তিনির। ইসরায়েলি বাহিনীর অভিযানের মুখে উত্তর রাফায় এখন পর্যন্ত বাস্তুচ্যুত ৬ লাখেরও বেশি মানুষ। এর মধ্যেই গাজার রাফায় বড় ধরনের হামলা না চালালে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১৩টি দেশ। এদিকে হামাস জানিয়েছে গাজায় দীর্ঘ মেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। বিস্তারিত রাহান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আকাশে এমন ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের টহল, ফেলা হচ্ছে মুহুর্মুহু বোমা। হামলা থেকে বাদ যাচ্ছে না ফিলিস্তিনি বসতি ও শরণার্থী শিবির। কয়েকদিনের ইসরায়েলি বর্বরতায় এখন ধ্বংসস্তূপে পরিণত গোটা দক্ষিণাঞ্চল। জানি এই এলাকাটি মোটেও নিরাপদ নয়, তবুও এখানে এসেছি কারণ অন্য কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। সব ধ্বংস হয়ে গেছে। জাবালিয়ায় হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। শরণার্থী শিবিরে চলছে ট্যাঙ্কের গোলাবর্ষণ। ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ফয়সাল বিন ফাহাদ স্কুলে। এতে অন্তত ৬ জনের প্রাণ গেছে, আহত আরও অনেকে। রাফার দক্ষিণাঞ্চল থেকে নিরাপদ স্থানে সরে গেছে ৬,৩০,০০০ ফিলিস্তিনি, আর উত্তর থেকে সরে গেছে আরও লাখখানিক। রাফাবাসীর অনাগত দিন নিয়ে উদ্বেগে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলছে, জ্বালানি, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ ফুরিয়ে আসছে। তীব্র ক্ষুধাকষ্টে বাস্তুচ্যুতরা। রাফা ক্রসিং বন্ধ থাকায় ঢুকতে পারছে না ত্রাণ। এক সপ্তাহ ধরে ইসরায়েলের বাধায় রাফাতে ত্রাণ ঢুকতে পারেনি। দক্ষিণ সীমান্তে সব ত্রাণ আটকে দিয়েছে তারা। এই মুহূর্তে খাদ্য ও জ্বালানি ফুরিয়ে আসছে। এদিকে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। ৭ মাস ধরে ফিলিস্তিনে যেভাবে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সাথে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও বোমা ফেলছে ইসরায়েল। এদিকে গাজার অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ১৩ দেশ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না নাজমুল হাসান পাপন। ওপেনিং ছাড়া একাদশ সাজাতে সমস্যা হবে না বলেও জানান বিসিবির সভাপতি রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, প্রয়োজন হলে তানজিদ, লিটন, সৌম্য 3 জনকে রাখা হতে পারে একাদশে। কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেও জানিয়েছিলেন ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে পারে। গেল ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং অর্ডার পরিবর্তন এনে বেশ বিপদেই পড়েছিল টাইগাররা। তবে টি-20 বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার কোনো সম্ভাবনাই দেখছেন না বিসিবি সভাপতি। যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আনছে, ওরা যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করতো। যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছি। টি-20তে আমি তেমন কোনো সম্ভাবনা, মানে আমার কাছে কোনো কারণ এখনও মনে হয়নি যে সফল করতে পারে বা করার প্রয়োজন আছে। বিসিবি সভাপতি জানান, টাইগাররা সেরা দল নিয়েই বিশ্বকাপে খেলতে গেছে। ওপেনিং ছাড়া অন্য কোনো জায়গায় সমস্যা দেখছেন না তিনি। ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই, দ্বন্দ্ব নেই যে এখানটায় কারা খেলতে পারে। আপনি যদি পেসারের কথা বলেন, অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই 3 জনই খেলবে। অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। আগামী 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রাখার কোনো দরকারই নেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। সৌম্য সরকার গড গিফটেড ক্রিকেটার। তরুণ জাকের আলী হবেন বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ, আর সাকিব মাহমুদুল্লাহরা রাঙাবেন নিজেদের শেষ বিশ্বকাপে 15 টাইগারকে নিয়ে এভাবে নিজের মূল্যায়ন তুলে ধরেন হেড অফ চন্দ্রিকা হাথুরুসিংহে। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুর আলম।
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়কত্ব করতে যাচ্ছেন নাজমুল শান্তর নেতৃত্ব গুণে মুগ্ধ হলেও চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন চান্ডিকা হাথুরুসিংহে। শান্ত সবসময় সামনে থেকে নেতৃত্ব দেয়, ড্রেসিং রুমে সে সবার সাথে মিলেমিশে থাকে, আর বিশ্বকাপে অধিনায়কত্ব তার জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে। এবারের 15 সদস্যের দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এটাই হতে পারে তাদের শেষ বিশ্বকাপ, তাই তাদের শেষটা রাঙানোর প্রত্যাশা এই টাইগার কোচের। সাকিব ক্রিকেটের একজন কিংবদন্তি, সে সব বিশ্বকাপ খেলেছে এবং এই বিশ্বকাপ তার জন্য সেরা আসর হবে বলে আমি মনে করি। আর মাহমুদুল্লাহ আমাদের দলের স্পিরিট বলতে পারেন। বেশ কিছুদিন ধরেই ওপেনিংয়ে সমস্যায় ভুগছে বাংলাদেশ। সৌম্য লিটনরা সেরা ফর্মে না থাকলেও তাদের ওপরই আস্থা রাখছেন হাতুরু। বর্তমানে কিছুটা অফ ফর্মে থাকলেও সৌম্য একজন গড গিফট ক্রিকেটার, আর লিটন সেরা ব্যাটারদের একজন। আশা করি সে ভালো করবে। আর মিডল অর্ডারে ভরসা যোগাচ্ছে তাওহিদ হৃদয় এবং তরুণ জাকের আলী। এই তরুণদের সারপ্রাইজ প্যাকেজ হিসাবে দেখছেন তিনি। তাওহিদ হৃদয় নিজের মতো ক্রিকেট খেলে, সে নিজের ওপর বিশ্বাস রাখতে জানে, আর জাকের আলী সারপ্রাইজ প্যাকেজ। অনেকদিন ধরে পেস বোলিংয়ে আধিপত্য দেখাচ্ছে টাইগাররা। নিজেদের দিনে যে কোনো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাতে পারেন মুস্তাফিজ তাসকিনরা। মুস্তাফিজ শুধু বাংলাদেশের নয়, ক্রিকেট বিশ্বেরই একজন সেরা প্রতিভা, আর তাসকিন ছন্দে থাকলে তার থেকে সবসময় সেরাটা পাওয়া যায়। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশনের পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।